আজকের আলোচনার বিষয় হিন্দু মন্দির। তবে শুধু পুজোর জায়গা হিসেবে নয়, আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এর পেছনের বিজ্ঞানটা, স্থাপত্য আর এর ঐতিহাসিক বিবর্তন। আমাদের হাতে কিছু লেখা আছে, কিছু প্রবন্ধ, একটা সাক্ষাৎকারও। আজকের কাজ হলো এইগুলো থেকে আসল তথ্যগুলো বের করে আনা, মন্দিরের অন্য একটা দিক তুলে ধরা। চলুন শুরু করি। হ্যাঁ, ঠিক। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো বিজ্ঞান, আধ্যাত্মিকতা আর ইতিহাস, এই তিনটের একটা দারুণ মিশ্রণ দেখা। আমরা দেখব কিভাবে পুরনো স্থাপত্যর জ্ঞান, শব্দবিজ্ঞান, এমনকি জ্যোতির্বিজ্ঞানও মন্দিরের নকশায় জায়গা করে নিয়েছে। আচ্ছা, প্রথমেই যদি শিব মন্দিরের কথা ভাবি, প্রায়ই তো দেখি শিবলিঙ্গ থাকে মন্দিরের একদম কেন্দ্রে, অন্য দেবদেবীর মূর্তি হয়তো একটু পাশে থাকে। এর কারণ কি শুধুই ধর্মীয়, নাকি অন্য কিছু আছে? দেখুন, এর একটা বিজ্ঞানসম্মত কারণও আছে বলে মনে করা হয়। সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে। শিব মন্দিরের যে গঠন, বিশেষ করে লিঙ্গের ঠিক ওপরে যে গম্বুজ বা চূড়া থাকে, তার একটা বিশেষ ডিজাইন হয়, যাকে বলা হচ্ছে নমস্কারী ডিজাইন। নমস্কারী ডিজাইন, সেটা কিরকম? অনেকটা ধাপে ধাপে উঠে যাওয়া বা বাঁকানো একটা গঠন। এটা শিবলিঙ্গ আর চূড়ার মধ্যে একটা উল্লম্ব শক্তিরেখা তৈরি করে। এর ফলে হয় কি, শব্দতরঙ্গ একটা নির্দিষ্ট পথে ধাক্কা খেয়ে ফিরে আসে, একটা বিশেষ ইকো এফেক্ট তৈরি হয়। কিছুটা ধরুন প্যারাবোলিক ডিশ যেভাবে তরঙ্গ ফোকাস করে, অনেকটা তেমন। ও আচ্ছা, তার মানে কি এটা এক ধরনের পরিকল্পিত সাউন্ড থেরাপি, সেরকম কিছু? একদম, বলতে গেলে তাই। সূত্রগুলো বলছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ধ্বনি, যেমন ধরুন ওম নমঃ শিবায় মন্ত্র যখন এই পরিবেশে জপ করা হয়, তখন যে শব্দ তরঙ্গ তৈরি হয়, সেটা নাকি মানসিক চাপ কমাতে সাহায্য করে, এমনকি শ্বাসকষ্ট বা ইনসোমনিয়াতেও কাজ দিতে পারে। আসলে আধুনিক বিজ্ঞানও তো এটা যে নির্দিষ্ট সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্রেন ওয়েভকে প্রভাবিত করে। ফলে মন্দিরটা শুধু পুজোর জায়গা না থেকে হয়ে ওঠে একরকম মেডিটেশন সেন্টার বা এনার্জি ফিল্ড, আর সেটা সচেতনভাবেই ডিজাইন করা। বাহ, এটা তো বেশ গভীর ভাবনা। আচ্ছা, শুধু শিব মন্দির নয়, সাধারণভাবে হিন্দু মন্দির বানানোর পিছনেও তো এমন সায়েন্স আছে, তাই না? এই যে বাস্তুশাস্ত্রের ব্যবহারের কথা খুব শোনা যায়। ঠিক ধরেছেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, এই 5টা উপাদানের ব্যালেন্স রেখে মন্দিরের ডিজাইন করা হয়। যেমন মূল গর্ভগৃহ, সেটা সাধারণত উত্তর পূর্ব দিকে ঈশান কোণে রাখা হয়, যেখানে ভোরের প্রথম আলোটা এসে পড়ে। আবার ধরুন মন্দিরের মেঝেতে যে জ্যামিতিক নকশা থাকে, যাকে মণ্ডল বলে, হ্যাঁ হ্যাঁ, মণ্ডল। ওটাকে একটা এনার্জি গ্রিড হিসেবে ভাবা যেতে পারে, যেন একটা অদৃশ্য সার্কিট যা পজিটিভ এনার্জিকে ফোকাস করে। এনার্জি গ্রিড, প্রাকৃতিক চার্জার, দারুণ তো। আর ওই যে গর্ভগৃহের নিচে তামার পাত ব্যবহার করার কথা বলা হয়, সেটার ব্যাখ্যা কি? হ্যাঁ, গর্ভগৃহের নিচে তামা বা সোনার মতো ধাতু ব্যবহারের একটা কারণ হিসেবে বলা হচ্ছে পৃথিবীর যে স্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটাকে কনসেন্ট্রেট করা বা অ্যাম্প্লিফাই করা। ভক্তদের জন্য এটা একরকম বলতে পারেন সূক্ষ্ম প্রাকৃতিক চার্জারের মতো কাজ করে। কিছু মন্দির তো, যেমন ধরুন কোণার্কের সূর্য মন্দির, ওটা তো সরাসরি সূর্যের আয়নের সঙ্গে মিলিয়ে তৈরি। সুতরাং ডিজাইনগুলো শুধু দেখতে সুন্দর নয়, পরিবেশের শক্তিকে কাজে লাগানোর একটা চেষ্টা এর মধ্যে দেখা যায়। বুঝতে পারছি। এই যে এত সায়েন্স, এত স্থাপত্যের কথা শুনলাম, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও তো আছে। স্বামী পরমানন্দের একটা আলোচনা থেকে যেমন জানা যায়, ভারতে মন্দির বা মূর্তিপূজার চলটা নাকি অপেক্ষাকৃত পরের দিকের। হ্যাঁ, ওই আলোচনা অনুযায়ী বৈদিক যুগে মূলত যজ্ঞ আর প্রকৃতি উপাসনা ছিল, সূর্য, পর্বতে এইসবের পুজো। মন্দির বা মূর্তি পূজা সেটা বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়ার পরে বা তার সমসাময়িক কালেই বেশি করে ছড়িয়ে পড়ে। আচ্ছা, অজন্তা ইলোরার ভাস্কর্য নিয়েও একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে সেখানে। কিরকম? বলা হচ্ছে ওই মূর্তিগুলো আসলে সংসার বা জাগতিক জীবনের প্রতীক। ওই আকর্ষণগুলো পেরিয়ে তবেই আত্মিক বা দেবতার দর্শন সম্ভব। আচ্ছা, আর ওই যে চাতুর্মাস্য ব্রতের কথা বলছিলেন, ওটা কিভাবে মন্দিরের ধারণার সঙ্গে জুড়ে গেল? ওই আলোচনাতেই আছে, বুদ্ধের সময়ে ভিক্ষুদের তো স্থায়ী থাকার জায়গা ছিল না, কিন্তু বর্ষাকালে ঘোরাঘুরি করলে বা ভিক্ষা করতে গেলে চাষের ক্ষতি হতে পারত।
তো রাজার অনুরোধে ভিক্ষুদের জন্য 4 মাস এক জায়গায় থাকার নিয়ম চালু হয়। এটাই চাতুর্মাস্য ব্রত। এই প্রথাটাই পরে স্থায়ী মঠ বা বিহার তৈরির রাস্তা খুলে দেয়। পরে শঙ্করাচার্য এই নিয়ম পালন করতেন। ও আচ্ছা আচ্ছা। সম্রাট অশোকের সময় তো বৌদ্ধ ধর্মের বিশাল প্রসার হয়, প্রচুর স্তূপ মঠ তৈরি হয়। এরপর যখন শঙ্করাচার্য আবার বৈদিক দর্শনকে মূল স্রোতে ফিরিয়ে আনেন, তখন নাকি অনেক বৌদ্ধ মঠ বা বিহার মন্দিরে রূপান্তরিত হয়েছিল। তারপর ধরুন রামানুজ, চৈতন্য এদের হাত ধরে ভক্তি আন্দোলন জনপ্রিয় হয়, আর মন্দির কেন্দ্রিক পুজো আরও ছড়িয়ে পড়ে। তার মানে একটা দীর্ঘ বিবর্তন হয়েছে। হ্যাঁ, এমনকি একটা মত আছে যে আলেকজান্ডারের ভারত আক্রমণের পর গ্রিক স্থাপত্য রীতিরও একটা প্রভাব মন্দির স্থাপত্যে এসে থাকতে পারে। তাহলে সব মিলিয়ে দেখলে হিন্দু মন্দির আসলে শুধু ইট পাথরের একটা স্ট্রাকচার নয়, এটা বিজ্ঞান মানে সাউন্ড সায়েন্স, জিওমেট্রি, বাস্তু, তার সাথে আধ্যাত্মিকতা আর ইতিহাসের একটা বেশ জটিল আর সমৃদ্ধ মিশ্রণ। এর ডিজাইন থেকে শুরু করে পুজোর পদ্ধতি, প্রায় সব কিছুর পেছনেই গভীর চিন্তা, গভীর পর্যবেক্ষণ রয়েছে। ঠিক। আর এখানেই একটা ভাবনার জায়গা তৈরি হয়। মানে পুরনো দিনে যেভাবে মন্দির বানানোর সময় বিজ্ঞান, প্রকৃতি আর স্পিরিচুয়ালিটিকে এক সূত্রে বাঁধা হয়েছিল, সেই জ্ঞান বা সেই দর্শনটা আজকের দিনে আমাদের কিভাবে সাহায্য করতে পারে। মানে এমন জায়গা তৈরি করতে যা মানসিক শান্তি দেবে, মনোযোগ বাড়াতে সাহায্য করবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের জন্য।